নমস্কার, আমি স্রোতস্বিনী চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমার প্রথম এবং বিশেষ নিবেদন দিবাস্বপ্ন। গল্পটি শেষ অবধি শোনার আবেদন রইল। সময়টা নভেম্বরের মাঝামাঝি। চারিদিকে সবে শীত শীত ভাব ধরেছে। সূর্যের তেজও আর তেমন নেই। রোদটা বেশ সুন্দরই লাগছে। ছোটবেলার সেই স্মৃতিগুলো যেন বারবার মনে পড়ে যাচ্ছে। ওই যে শীতের দুপুরে আমলকি চুরি করে খাওয়া, কিংবা মাধ্যমিকের আগে বাড়ির উঠোনটাতে বসে বসে টেস্ট পেপার সলভ করার নামে নানান রকম চিন্তার উদয়। ছুটির পরে কোথায় যাব, কী করব, এইসবই বাকেট লিস্ট তৈরি করা। বিষ্ণুতলা বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে জানলার বাইরে মুখটা অর্ধেক পার করে এইসবই আকাশ পাতাল চিন্তা করছিল তিস্তা। আলতো সূর্যের আলো যেন ওর শুকনো মুখটাতে এক রাশ উজ্জ্বলতা মাখিয়ে দিয়ে যাচ্ছে। বাসটা নিজের গতিতে এগিয়ে চলেছে। চারিদিকে মানুষের কোলাহল আর বাস কন্ডাক্টরের কর্কশ গলায় চিৎকার। কিন্তু এইসবের কোনো কিছুই তিস্তাকে ছুতে পারছে না। তিস্তা, হ্যাঁ, আমাদের গল্পের নায়িকা। লোকে বলে ওকে নাকি মা লক্ষ্মীর মতো দেখতে। নেহাত গায়ের রংটা একটু চাপা, না হলে নাকি আজও নিশ্চয়ই কোনো এক রাজার রানী হয়ে থাকত। যদিও এসব কোনো কথাই তিস্তার ভালো লাগে না, আর কোনো ইন্টারেস্ট পায় না। এখন ও শুধু নিজের মন প্রাণ দিয়ে কাজটা করতে চায়। সরকার বাজার স্টপেজে বাসটা নির্ধারিত সময়ের একটু বেশিক্ষণই অপেক্ষা করে, কিন্তু তাতেও তিস্তার মন নেই। কিছুক্ষণ দাঁড়িয়েই আবার চলতে শুরু। ইতিমধ্যেই তিস্তার পাশের সিটটাতে 1 বছর 27-এর লম্বা চওড়া, মানে ওই সুস্বাস্থ্যবান একটি যুবক এসে বসেছে। যদিও সেই বিষয়ে কোনো কৌতূহলই হলো না তিস্তার। শার্টের হাতাটা কোনো মতে ফোল্ড করা, হাতে একটা ব্যাকপ্যাক। কোনো ক্রমে বসে আছে স্নিগ্ধ। পাশের ভদ্রমহিলাকে এতটা জায়গা জবরদখল করে বসে থাকতে দেখে বেশ বিরক্তই হলো সে। আরে, এই দিকে একটু সরে বসুন না। তিস্তার হৃদস্পন্দনটা যেন বন্ধ হয়ে গেল মনে হলো। পুরনো কিছু মানুষ, পুরনো কিছু স্মৃতি, সমস্ত কিছুই যেন ফ্ল্যাশব্যাকে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলো। গলার স্বরটা যে ওর বহু পরিচিত সেটাও বুঝতে পারল। মাথাটা ঘুরিয়ে নিজের খুব প্রিয় এবং চেনা একজোড়া চোখ দেখতে পেল তিস্তা। আবার বছর 5 পর। তুই কোথায় চলে গেছিলি? আমি তোকে কত খুঁজেছি তুই জানিস। মাথার মধ্যে লক্ষ প্রশ্নের ভিড়। পথভ্রষ্ট প্রশ্নেরা পথ খুঁজে না পেয়ে
হারিয়ে গেছে। তাও নিজেকে অনেক সামলে এইটুকুই বলতে পেরেছিল স্নিগ্ধ। যার থেকে পালিয়ে এত দূর আসা, তার সাথে যে আবার এভাবে দেখা হবে তিস্তা কখনো ভাবতেই পারেনি। একেই হয়তো বলে ডেস্টিনি। ক্লাস 11-এ পড়তে নিজের মাকে হারায় তিস্তা। তারপর মামা মামির অভাবের সংসারে এসে ওঠে সে। সেখানে থেকেই মানুষ। আর তারপরেই আলাপ হয় স্নিগ্ধর সাথে। কিন্তু একেই তো মামা মামির সংসারে একটা বাড়তি পেট সে। দিন রাত উঠতে বসতে সবার কাছে কথা শুনতে হয় তাকে। আবার পাড়ার লোকেও ছাড়ে না। অনাথ, অবৈধ, আরও কত কি না শুনতে হয়েছে তাকে। এমন একটা মেয়েকে আগলে রাখতে চেয়েছিল একটা খুব ভালো মনের ছেলে। এমন একটা মেয়েকে কেউ কেন ভালোবাসবে? কেন তাকে বরণ করে নিজের বাড়ির লক্ষ্মী হিসেবে গ্রহণ করবে? কারণ এই সমাজ যে শুধু নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়েদেরই চায়। সেখানে তিস্তার মতো মেয়েদের কোনো জায়গা নেই। স্নিগ্ধর সাথে তিস্তার সম্পর্ক বেশ কবছরের। একদিন স্নিগ্ধর মা তিস্তাকে বলে তার ছেলেকে ছেড়ে দিতে। কারণ কারণ তিনি চান না তার বাড়িতে একজন অনাথ মেয়ে আসুক। শুধু অনাথ না, অবৈধ একটা মেয়ে সে কোনোদিনও বাড়ির লক্ষ্মী হতে পারে না বলে তার মায়ের ধারণা। অগত্যা বাড়ি থেকে পালানো ছাড়া সেই সম্পর্কের কোনো পরিণতি দেখে না স্নিগ্ধ। অনেক বোঝানোর চেষ্টা করেছিল তিস্তা। নিজের বাবা মার থেকে দূর, সমস্ত কিছু থেকে দূরে থাকার কষ্ট তিস্তা জানে। তাই নিজের খুব প্রিয় মানুষটাকেও এইরকম যন্ত্রণা পেতে দেবে না বলেই এক প্রকার হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে, বলতে গেলে তাড়াহুড়োর বশেই শহর ছেড়েছিল তিস্তা। পালিয়ে এসেছিল ওর এক মাসির কাছে। সেখানে কিছুদিন যাবৎ থাকার পরে প্রেসে একটা কাজ পায় সে। তারপরে নিজের আস্তানা বদল করে। কোনোদিন ফিরেও যায়নি সেখানে। কারণ সে চেয়েছিল তার ভালোবাসার মানুষটা যেন ভালো থাকে। স্নিগ্ধর কথার উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পায় না তিস্তা। অগত্যা চুপ করেই বসে থাকে। কেমন আছিস এখন? আর কোথায় থাকছিস? এইবার তিস্তা মৌনতা ভাঙে। হ্যাঁ, এই তো বিষ্ণুতলার একটা মেস বাড়িতে থাকি।
তুই কেমন আছিস? এত দিনের জমে থাকা গল্প করতে করতে কখন যেন নিজের গন্তব্যটা কাছে চলে এসছে খেয়ালই করেনি তিস্তা। অদ্ভুত অজানা এক ভালো লাগায় যেন ডুবে যাচ্ছে তিস্তা। নিজেকে বাঁচানোর চেষ্টাও করছে না, চাইছে ডুবে যেতে, কিন্তু ওই যে সব ভালো সময় যে খুব দ্রুত ফুরিয়ে যায় তা উপলব্ধি করলো দুজনেই। কিন্তু নিজের মাথা অর্থাৎ ব্রেন কথা শুনলেও মন যে কথা শুনছে না তিস্তার, চাইছে আরও কিছুক্ষণ থাকতে, আরও কিছু কথা বলতে। এতদিনের জমে থাকা অভিমান, কষ্ট সমস্ত কিছু তাকে খুলে বলতে, ভালোবাসতে উজাড় করে। কিন্তু তা যে আর হয় না। তিস্তার মন মানল না। তিস্তা বলে দিতে চাইল সবটা। স্নিগ্ধ, আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, জানি, তাও বলছি আরেকটা বার ক্ষমা করে দে না রে আমায়। আমাকে কি আর একবারও সুযোগ দেওয়া যায় না? প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোর কাছে। দেখবি আমরা খুব ভালো থাকবো। প্লিজ আমাকে একটা সুযোগ দে। আমি জানতাম তুই ঠিক একদিন আমার কাছে ফিরে আসবি, তাই হাজার কথাতেও আমি তোকে বলতে চাইনি, বলতে দিইনি নিজেকে। আমি তোর হাত ধরে আমার বাকি জীবনটা কাটাতে চাই। বল, থাকবি? সে তিস্তা। শেষের উত্তরটা দিতে পারল না তিস্তা। তার আগেই বীভৎস এক শব্দ করে দুদিকে ছিটকে গেল দুজন। বাসটা উল্টে গেল, চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে। একবার চোখ খুলেছিল তিস্তা, দেখেছিল চারিদিকে মৃতদেহ। তারপরে আবার চোখ বুজেছিল। এর পরের বার যখন তার জ্ঞান ফেরে, নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায় সে। পরে অবশ্য শুনেছিল সে বিভীষিকাময় বাস দুর্ঘটনার কথা, কিন্তু তখন তার কিছুই করার ছিল না। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় তিস্তাকে। সে চাইলেও ছুটে যেতে পারছিল না নিজের খুব প্রিয় মানুষটার কাছে। সে জানেও নি তার কী পরিণতি হয়েছিল। পরে সে শুনেছিল 18 জন মানুষ এই বাস দুর্ঘটনায় মারা গিয়েছেন। তিস্তার মন মানতে চায়নি, কিন্তু তার মধ্যে যে তার প্রিয় মানুষটাও ছিল সেটাও সে জেনেছিল, বুঝতে পেরেছিল সে আবারও তাকে হারিয়ে ফেলেছে। যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম,
জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম। আচমকা ভাঙা মন ফেলে ছোঁয়া নরম, এত ভাবতে নাকি তুমি ভাবো। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। তিতাস, এই তিতাস, এই তিতাস, আর কত ঘুমোবি ভাই? চল এবার, প্রেজেন্টেশন আছে তো নাকি? আবিরের ডাকাডাকিতে চোখ খোলে তিতাস। সে বুঝতে পারে অফিসের লাঞ্চ ব্রেক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই দুপুরবেলায় ঘুমানোর অভ্যেসটা ওকে যে কোনো দিন যে কোনো সময় বড় রকমের বিপদের সম্মুখীন করতে পারে। তবে এবারও ভেবেই নিয়েছে এইবার এই অভ্যেসটা ওকে পাল্টাতেই হবে। সেদিনের প্রেজেন্টেশনটা তো ভালোই হয়েছিল, তবে দুপুরবেলার দেখা ওই অদ্ভুত স্বপ্নটার কোনো মানে খুঁজে পায়নি তিতাস। মাসখানেক কেটে গেছে। আজ তিতাসের অফিসে এক বিশেষ ক্লায়েন্টের সাথে মিটিং আছে। তিতাস জানে এই মিটিংটা যদি একবার সাকসেসফুল হয়, মানে ডিলটা যদি ফাইনাল করতে পারে, তাহলে ওর প্রমোশন কেউ আটকাতে পারবে না। প্রচণ্ড এক্সাইটমেন্ট আর নার্ভাসনেস নিয়ে রুমে ঢুকে ভূত দেখার মতো চমকে গেল তিতাস। এ কি দেখছে ও কি আবার স্বপ্ন দেখছে? আবার ওকে ফ্ল্যাশব্যাক? না, আর কোনো ফ্ল্যাশব্যাক নয়। ভালো করে নিজের চোখটা রোগড়ে রোগড়ে মুছে নিল তিতাস। একটাই নাম মুখ থেকে বারবার বেরিয়ে আসতে চাইছে, স্নিগ্ধ। কিন্তু এটা কি করে সম্ভব? যাকে কোনোদিন বাস্তবে দেখেইনি, চেনেই না, তাকে আবার কি করে ও দেখছে? নিশ্চয়ই আবার ও স্বপ্ন দেখছে। এইবার ও বাড়ি ফিরে একজন সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেবেই। Hi, I am Pratik. Is there any problem, Miss Ray? তিতাস এবার বুঝতে পারে এটা বাস্তব। দুনিয়া থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে অনেক আগেই পা রেখেছে তিতাস। এখন 5 বছর কেটে গিয়েছে। হ্যাঁ, সেই ডিল ফাইনাল হয়েছিল, তবে প্রমোশন হয়নি তিতাসের। তাও সেই আফসোস সে আর কোনোদিনই করেনি, কারণ ওই মিটিংয়েই নিজের জীবনের সব থেকে প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে গেছিল তিতাসের। হ্যাঁ, তিতাস আর প্রতীক এখন ম্যারিড, বলতে গেলে হ্যাপিলি ম্যারিড কাপল। তবে মাঝে মাঝে তিতাসের মনটা খুব অস্থির হয়ে ওঠে।
কারণ এখনও ওর চোখের সামনে ওই ফ্ল্যাশব্যাকগুলো চলতে থাকে। ও কোনোদিনও ভাবেইনি প্রতীকের সাথে ওর স্বপ্নের দেখা স্নিগ্ধর এত মিল থাকবে। তাও ও স্নিগ্ধর সাথে প্রতীকের অনেক কানেকশন খুঁজে পেয়েছে। ও বুঝতেই পারেনি যে আদেও কি এটা সত্যি নাকি ওরই কল্পনা। প্রতীককে দেখলে তিস্তার মনে হয় বহু বছর ধরে চেনে মানুষটাকে। হয়তো কোনোদিন হারিয়ে গেছিল, আবার খুঁজে পেয়েছে, কে বলতে পারে। আপনারা শুনছিলেন স্রোতস্বিনীর গল্প দিবাস্বপ্ন। এতক্ষণ গল্প পাঠে আমি ছিলাম স্রোত। শুভরাত্রি। কথা চুক্তি করে বলে নাকি ঘর বানাবে।